হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওটিতে আমরা জানবো যে বিশ্ব উষ্ণায়ন কী, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি কী এবং বিশ্ব উষ্ণায়ন থেকে কীভাবে কি পৃথিবীকে বাঁচানো সম্ভব তা সম্পর্কে জানবো। আগের দিনের ভিডিওতে আমরা জেনেছিলাম যে গ্রিন হাউস এফেক্ট কী, অর্থাৎ যে পৃথিবীর উপরে একটি স্তর তৈরি করে বিভিন্ন গ্রিন হাউস গ্যাসগুলি, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এরা একটি কী স্তর তৈরি করে। ঠিক আছে, তো এই স্তরের মধ্যে সূর্য থেকে ওই ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি পৃথিবী থেকে ধাক্কা খাওয়ার পর বা বিকিরিত হওয়ার পর বৃহৎ তরঙ্গদৈর্ঘ্য হয়ে এই স্তরে আটকে যায় এবং তাপটা কী করে এখানেই এই স্তরে প্রতিফলিত হতে থাকে এবং ওই পৃথিবীর চারপাশে ছড়িয়ে পড়ে পৃথিবীর উষ্ণতা বাড়িয়ে দেয়। তো এটা ছিল হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। আর এই গ্রিন হাউস এফেক্টের প্রভাবটা কী ছিল? এর প্রভাবটা ছিল এই যে তাপটা ছড়িয়ে পড়লো এই জায়গাটায়, এখানে কি করে উষ্ণতাটাকে খুব বাড়িয়ে দেয়। তার ফলে কি দেখা দেয়? বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে, অর্থাৎ গ্রিন হাউসের এফেক্টের ফলেই সৃষ্টি হয় হলো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এখন এই বিশ্ব উষ্ণায়নে ফলে কি হতে পারে? কি হতে পারে যে গড় উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তন, অর্থাৎ পৃথিবীর গড় উষ্ণতা কি হয়ে যাবে? ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং একটা নির্দিষ্ট সময়ের পরে এটা এতটাই বেড়ে যাবে যে তার ফলে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হবে, ঘূর্ণিঝড়, বজ্রবিদ্যুতের পরিমাণ বাড়বে, কোথাও আবার খরার প্রভাব বাড়বে। কোথাও কী হবে? তাপমাত্রা খুব বেড়ে গেলে হিটস্ট্রোক ইত্যাদি হওয়ার চান্স বেড়ে যাবে। তো তার ফলে কী হবে? পরিবেশের উপর একটি ক্ষতিকারক প্রভাব পড়বে। 2 নম্বরে কী হতে পারে? সমুদ্রের জলতল বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ সমুদ্রের বিভিন্ন যে ওই হিমবাহগুলো আছে, গ্লেসিয়ারগুলো, সেগুলো গলে যাবে। গলে যাওয়ার ফলে কী হবে? সমুদ্রের জলতল বা জলসীমা সেটা বাড়তে শুরু করবে। তার ফলে বিভিন্ন উপকূলবর্তী অঞ্চল ডুবে যাবে। এমনকি যা শোনা যাচ্ছে যে 2050 বা 2100 সালের মধ্যে মুম্বাই শহর, কলকাতা, এমনকি সুন্দরবন, এই জায়গাগুলোও ডুবে যেতে পারে। ঠিক আছে, তারপরে কি হতে পারে? যে জীববৈচিত্র্যের উপর প্রভাব। জীববৈচিত্র্য কী হবে? যদি দেখা গেল যে বিশ্ব উষ্ণায়ন বাড়ার ফলে আন্টার্কটিকা বা এমন কিছু গ্রিনল্যান্ড, এই জায়গাগুলিতে যেখানে ওই পেঙ্গুইন বা অন্যান্য শীতের যে প্রাণীগুলো বা জীবগুলো থাকে, সেখানে যদি উষ্ণতা বেড়ে যায় তাহলে কি হবে? তারা সেখানে আর বেঁচে থাকতে পারবে না। তো জীববৈচিত্র্য বিলুপ্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, তারপরে গাছের যদি খুব বেশি পরিমাণে যদি উষ্ণতা বাড়ে, বিভিন্ন বনগুলো যে আছে তার মধ্যে দাবানলের পরিমাণ বাড়বে, জলজ বাস্তুতন্ত্র যে আছে তা নষ্ট হওয়ার পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে, তো বিশ্ব উষ্ণায়নের ফলে এরকম বিভিন্ন যে ঘটনাগুলো, সেগুলোর পরিমাণ বাড়তে থাকবে। ঠিক আছে, তারপরে কি হতে পারে? যে বিশ্ব উষ্ণায়নের ফলে ভৌমজলের ঘাটতি হতে পারে, অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ফলে জল কি হবে? বেশি পরিমাণে বাষ্পীভূত হওয়া শুরু করবে। তার ফলে কি হবে? ভৌমজল যে আছে তার পরিমাণ কমতে শুরু করবে, জলের একটা অভাব সৃষ্টি হবে। যে ভৌমজল আমরা কি সাধারণ মানুষ আমরা এটা খেতে পারি। তো সেই জল যদি বাষ্পীভূত হয়ে যায় তাহলে ভৌমজলে টান পড়লে সেই জলের অভাব দেখা দেবে, জলের ঘাটতি দেখা যাবে। তার ফলে বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দিবে। তারপরে কি স্বাস্থ্যের উপর প্রভাব? বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া ঘটিত রোগ বেশি পরিমাণে বেড়ে যাবে, অর্থাৎ গরমকালে যেসব রোগগুলো বেশি হয় সেগুলো উষ্ণতা বৃদ্ধির ফলে সেই ব্যাকটেরিয়া, ভাইরাসগুলো আরও বেশি পরিমাণে বাড়তে শুরু করবে। তার ফলে কি হবে? আরও বিভিন্ন মহামারী, তারপর বিভিন্ন রোগ ইত্যাদি দেখা দিবে। ঠিক আছে, এবার এই বিশ্ব উষ্ণায়ন কমানোর সম্ভাব্য উপায়গুলি কি হতে পারে? কমানোর অর্থাৎ একটি রাস্তা আছে যে গ্রিনহাউস গ্যাসগুলোর পরিমাণ কমাতে হবে, অর্থাৎ তার মানে কি? জীবাশ্ম জ্বালানি ব্যবহার হ্রাস করতে হবে। কারণ জীবাশ্ম জ্বালানিগুলো যেমন কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি জ্বালালে কি হয়? ইত্যাদি জ্বালালে বিভিন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস খুব বেশি পরিমাণে উৎপন্ন হয়, মিথেন গ্যাস ইত্যাদি খুব বেশি পরিমাণে উৎপন্ন হয়। এবং এই গ্যাসগুলি কি করে? এই গ্যাসগুলি হচ্ছে গ্রিনহাউস গ্যাস। সেগুলি ওই গ্রিনহাউস স্তরটিকে, অর্থাৎ গ্রিনহাউসের যে গ্যাসের যে স্তরটা সেটা আরও বাড়িয়ে দেয়। তার ফলে বেশি পরিমাণে তাপ আটকে যায় আর বিশ্ব উষ্ণায়নের পরিমাণ আরও বাড়তে থাকে। তো এই আমরা যদি এই নির্দিষ্ট প্রাইভেট গাড়ি এগুলো কমিয়ে দিয়ে যদি আমরা পাবলিক ট্রান্সপোর্ট এগুলো বেশি বাড়ানো শুরু করি, তাহলে কী হবে? জীবাশ্ম জ্বালানির পরিমাণ কমতে থাকবে। বা এই কয়লা বা পেট্রোলিয়ামের বদলে পেট্রোল জাতীয়, ডিজেল জাতীয় এগুলো ব্যবহার না করে আমরা যদি ইলেকট্রিক ভেহিক্যাল বা হাইড্রোজেন চালিত যে ভেহিক্যালগুলো, সেগুলো জ্বালানি ব্যবহার করি, তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাতাসে কম হবে। আর তার ফলে কী হবে? গ্রিনহাউস গ্যাসের পরিমাণ খুব একটা বাড়বে না। তার ফলে বিশ্ব উষ্ণায়নের থেকে আমরা হাত থেকে রক্ষা পেতে পারি। তাছাড়া কি হতে পারে? অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি করতে পারি, যেটা বললাম যে সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, বায়ুশক্তি, ভূতাপীয় শক্তি, এগুলি যদি ব্যবহার বাড়াই তাহলে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমাতে পারবো। ফ্রেয়ন উৎপাদনে নিষেধাজ্ঞা, অর্থাৎ বিভিন্ন যে সিএফসিগুলো আছে, অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বনগুলো আছে, এগুলোও কি করে? গ্রিনহাউস গ্যাস রূপে কাজ করে।
মানে ক্লোরোফ্লোরোকার্বন ওজোন গ্যাসকেও ধ্বংস করতে পারে, আবার গ্রিন হাউস গ্যাস হিসেবেও কাজ করতে পারে। তো এগুলোর ব্যবহার কমাতে হবে। তারপরে হচ্ছে বনসৃজন করা উচিত, অর্থাৎ ওই গাছপালা বেশি করে লাগাতে হবে যাতে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ নির্দিষ্ট থাকে বা খুব বেশি বেড়ে না যায়। বিভিন্ন প্রযুক্তির উন্নত করতে হবে যানবাহনগুলো চালানোর জন্য, যাতে মানে পুরোনো যানবাহন যাতে রাস্তায় না থাকে সেগুলো সেদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ সেই মানে যানবাহনগুলো কী করে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি বেশি পরিমাণে নির্গত করে, ঠিক আছে। তারপর বিভিন্ন আবর্জনা প্রক্রিয়াকরণ, অর্থাৎ মিথেন উৎপাদনকারী যেসব ওই মানে বর্জ্য পদার্থ আছে সেগুলোকে কী করতে হবে, ভালোভাবে প্রক্রিয়াকরণ করতে হবে যাতে সেগুলো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বা সে বেশি বাড়িয়ে না দেয়। জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। নাইট্রোজেন ঘটিত সার যে ব্যবহার, সেই ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে হবে, কারণ এগুলো কী করে, খুব বেশি পরিমাণে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড তৈরি করে যেগুলো গ্রিন হাউস গ্যাস রূপে ব্যবহৃত হয়, ঠিক আছে। তো এইভাবে আমরা বিশ্ব উষ্ণায়নগুলোকে কমাতে পারবো, ঠিক আছে। তো এইভাবে মানে এইখানেই এই চ্যাপ্টারটি পুরোটা শেষ হলো। তারপরে আমরা কিছু এমন কোশ্চেন করব যেগুলোকে আমরা বলি কি, মানে বিভিন্ন জ্ঞান বা বোধের উপর নির্ভর করে বিভিন্ন কোশ্চেন হয়, সেগুলি নিয়ে আমরা একটি পরবর্তীতে ভিডিও বানাবো, ঠিক আছে। এখানেই ফার্স্ট 1.1 যে পার্টটি ছিল সেই পার্টটি শেষ হলো। পরের দিন থেকে আমরা শুরু করব হচ্ছে জ্বালানি কি, জ্বালানির বিভিন্ন ধরনের জ্বালানি, বিভিন্ন ধরনের শক্তি, অর্থাৎ ওই হচ্ছে চিরাচরিত অচিরাচরিত শক্তি, সেগুলিকে সম্বন্ধে আমরা পরবর্তী ভিডিও থেকে শুরু করব, ঠিক আছে। এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর যদি এই পিডিএফটি কারো দরকার হয় তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে, একদম ফ্রিতে।